বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। 23 ডিসেম্বর সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি নিয়ে এই মুহূর্তে তাদের কোনো মন্তব্য নেই। ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই খবরটি জানানো হয়েছে। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জেসওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি, তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে, তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে। একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। এর আগে গত মাসে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন, ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা ভারতকেও বলবো, পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে। গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। তখন থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে এই আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরও শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভারতে অবস্থানরত অবস্থায় শেখ হাসিনার সক্রিয়তায় অসন্তুষ্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের রেশ ধরে প্রায় প্রতিদিনই নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার জানা গেল, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ 200 কোটি রুপি পাওনা রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার। এ তথ্য জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। বিদ্যুতের বকেয়া জমে গেলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন মানিক সাহা। ভারতের বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী প্রতিবেশী বাংলাদেশের 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ত্রিপুরা। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মানিক সাহা বলেছেন, বাংলাদেশ আমাদের বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় 200 কোটি রুপি দেয়নি। বকেয়ার পরিমাণ প্রতিদিন বাড়ছে। আমরা আশা করছি তারা বকেয়া পরিশোধ করবে, যাতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়। বকেয়া পরিশোধে ঢাকা ব্যর্থ হলে ত্রিপুরার রাজ্য সরকার বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানিক সাহা বলেন, ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কিছু যন্ত্রপাতি বাংলাদেশের ভূখণ্ড অথবা চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়েছে। সেজন্য কৃতজ্ঞতা হিসেবে ত্রিপুরা সরকার একটি চুক্তি মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। কিন্তু আমি জানি না বকেয়া পরিশোধ না করলে আমরা বাংলাদেশে কতদিন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে পারব। বাংলাদেশে কথিত হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ত্রিপুরার উপর প্রভাব ফেলছে কিনা জানতে চাইলে মানিক সাহা বলেন, প্রতিবেশী দেশটি থেকে এখনো ত্রিপুরা রাজ্যে বড় ধরনের কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবে আমরা সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, কারণ সীমান্তের অনেক এলাকা উন্মুক্ত, সেখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে। ত্রিপুরা 2016 সালের মার্চ মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। দক্ষিণ ত্রিপুরার প্যালাটানায় রাষ্ট্রীয় মালিকানাধীন ও এনজিসি ত্রিপুরা
ত্রিপুরা পাওয়ার কোম্পানি ওটিপিসি এর গ্যাস ভিত্তিক ৭৭২ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন করা হয়। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আরেক রাজ্য ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট গড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন কোম্পানি আদানি পাওয়ার। বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের বকেয়ার পরিমাণ ৮০০ মিলিয়ন মার্কিন ডলার হওয়ায় গত আগস্টে ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট থেকে সরবরাহ কমিয়ে ৫২০ মেগাওয়াট করে কোম্পানিটি। ইউক্রেন রাশিয়া দীর্ঘ যুদ্ধের রেশ ধরে ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া লম্বা সময় ধরে হুমকির মুখে রেখেছে ইউরোপকে। ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া, এমনটা আশঙ্কা করছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ এ হামলা করা হবে তা নিয়েও ইতোমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন জার্মান এই মন্ত্রী। পিস্টোরিয়াস জানান, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। হাইব্রিড হামলা মূলত এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসে প্রবেশের চেষ্টা করা হয়। গেল রবিবার জার্মানির সংবাদ মাধ্যম ফুঙ্কে মেডিয়েন গ্রুপকে জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাইব্রিড হামলার পরবর্তী লক্ষ্য হল জার্মানি। এ সময় জার্মানিকে কিভাবে খোঁচা দিতে হয় তা পুতিন ভালো করেই জানেন বলেও মন্তব্য করেন পিস্টোরিয়াস। জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী দেশটির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে নর্থ সি এবং বাল্টিক সির ঘটনা, যার মধ্যে রাশিয়াকেই দায়ী করা হয়। পিস্টোরিয়াসের মতে, জার্মান সমাজকে বিভক্ত করতে ক্রেমলিনপন্থী গোষ্ঠীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে, যার ফলে ডানপন্থী এবং জনপ্রিয়তা পাওয়া দলগুলো লাভবান হবে। তিনি জানান, এরই মধ্যে সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ এবং বিভিন্ন মতবাদকে অর্থায়ন করা হচ্ছে। তারা বলছে, জার্মানি নিজেদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন না হয়ে রাশিয়ার সাথে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। পুতিনের এই কৌশল ঠেকাতে সামর্থ্য অনুযায়ী সবকিছুই করতে হবে বলে জানান পিস্টোরিয়াস। নিকট ভবিষ্যতে মস্কোর পক্ষ থেকে কোনো সামরিক হুমকি না থাকলেও পিস্টোরিয়াস জানান, রাশিয়াকে ২০৩০ সালের মধ্যে নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারেন পুতিন। এর ফলে দেশটি ন্যাটোর সদস্যদের উপর হামলা চালানোর সক্ষমতা লাভ করবে। আগামী কয়েক বছরে ন্যাটো ভূখণ্ডের বিভিন্ন জায়গার দিকে এগিয়ে এসে সামরিক জোটটি কতটা জোটবদ্ধ তাও পরোক্ষ করার চেষ্টা করতে পারেন পুতিন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর মতে, প্রতি মাসে রাশিয়া যেই পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে তা ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এক বছরে উৎপাদন করে থাকে।